বাজারে গেলেই শোনা যায় সিন্ডিকেটের কথা। মালে অনেক সিন্ডিকেট দেখা যায়, খুব কমাতে পারছেন না ভোক্তার ভোগান্তি। যে যেমন পারতেছে গলা কাটতেছে, কোনো জিনিস কিনতে পারি না। সিন্ডিকেট ভাঙার কথা বলে, এটা না বলাই ভালো। দেখা শেষ, এবার একটু আলোচনায় আসি। পূর্বোক্ত প্রত্যেকটির সাথেই আমাদের একটি মিল কি জানেন? আমরা সবাই দুর্নীতির শিকার। সোজা কথায় সিন্ডিকেটের মুরগি, যাদেরকে যেভাবে ইচ্ছে সেভাবে চালাতে চাই। কিভাবে চালাতে হবে সেটাও জানে তারা। তাই তো রমজান আসলে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যেখানে বিশ্বজুড়ে কমে যায়, সেখানে বাংলাদেশে বেড়ে যায় দ্বিগুণেরও বেশি। ভোগান্তির যেন শেষ নেই রমজানেও। আনলিমিটেড ফ্যাক্টসের আজকের এপিসোডে ভোগান্তি সৃষ্টিকারী সেই সিন্ডিকেটের কালো অধ্যায় ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করব। সিন্ডিকেট আসলে কি? সিন্ডিকেট কথাটি এখনকার বাজারের সাথে পরিচিত, যা মূলত বাজারে একটি দুর্গতি সৃষ্টি করে হঠাৎ পণ্যের বৃদ্ধি, স্টক আউট সহ নানান বাহানা দেখিয়ে, এবং এটি বাংলাদেশের মানুষের জীবনের একটি অংশ হিসেবে দাঁড়িয়েছে। আসলেই কি তাই নয়? জীবনের অংশ তো বটেই, বরং অবিচ্ছেদ্য অংশ বলা চলে। এবং আমাদের হাত এখানে একেবারেই বাঁধা, যার দরুন সয়ে যেতে হয় মুখ বুঝে। আর মজার বিষয় কি জানেন? সিন্ডিকেট মূলত একটি বিষয়কে টার্গেট করেই পণ্য বাজারজাত স্টক আউট করে। তারা এমন কিছু প্রোডাক্ট টার্গেট করে যা আপনাকে আমাকে মূল্য দিয়ে হলেও নিতে হবে। নিত্য প্রয়োজনীয় পণ্য যেমন খাবার তেল, পেঁয়াজ, রসুন ইত্যাদি সোর্সিং করে থাকে। আর মার্কেট ট্রাক কন্ট্রোল করে এমন কিছু ইম্পোর্ট স্পেসিফিক কোম্পানি, যাদের কাছে আমাদের না যেয়ে পারা যায় না, কারণ আমাদের এখনো অনেক জিনিস আমদানি করতে হয়। আর এইরকম নানাবিধ কারণ রয়েছে, যার কারণে মূলত এই সিন্ডিকেট প্রথা এখনো বেড়েই চলছে। সিন্ডিকেট কিভাবে ফরমেশন হয় সেই প্রক্রিয়াটি দেখলেই বিষয়গুলো আরও পরিষ্কার হবে। সিন্ডিকেট কিভাবে গঠিত হয়? যেমন প্রাকৃতিক কিংবা কৃত্রিমভাবে তৈরিকৃত অভাব। ছোটবেলায় আমাদের সবারই শোনা একটি উক্তি, প্রয়োজনীয়তায় উদ্ভাবনের চালক। ঠিক এই মূলনীতিকে ভিত্তি করে প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করা হয়। একটা কৃত্রিম বা প্রাকৃতিক অভাব দেখিয়ে মার্কেটিং করা হয়, কেননা কোনো কিছুর চাহিদা না থাকলে তা বাজারজাত কোনো লাভ নেই। যার উৎকৃষ্ট একটি চিত্র ফুটে ওঠে প্রতিদিন বাংলাদেশ নিউজ পোর্টালের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ায় সিন্ডিকেট শিরোনামের এক শীর্ষ প্রতিবেদনে, যেখানে বলা হয় কৃত্রিম সংকট দেখিয়ে ডিলাররা 11 টাকা দরের প্রতি পিস ডিম বিক্রি করছে 13 টাকায়। হাত বদলে প্রতি ডিমে 2 থেকে 2.5 টাকা দাম বাড়ায় ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। সিন্ডিকেট তৈরি এই অভাবকে আবর্তন করেই তৈরি হয় একটি সিন্ডিকেট গোষ্ঠী। কিন্তু তারা আসলে কারা? এক্ষেত্রে 4 শ্রেণীর মানুষকে দায়ী করা হয়। তারা হলো আমদানিকারক, ট্রেডার্স, রাজনীতিবিদ এবং বড় ব্যবসায়ী, যারা মিলিতভাবে এই দুষ্ট চক্রের ক্রিয়াকলাপে মেতে ওঠে। রাজনীতিবিদ এমনকি মন্ত্রী মিনিস্টারদের জড়িত থাকার এই বিষয়টি প্রমাণ মিলে বিবিসির এক প্রতিবেদনে। কামাল আহমেদ মজুমদার এক দৈনিক পত্রিকাকে দেওয়া তার সাক্ষাৎকারে মন্ত্রিসভার সদস্য আমলাদের কঠোর সমালোচনা করে বলেছেন, মন্ত্রীদের ভিতরে সিন্ডিকেট আছে, শেয়ার কেলেঙ্কারিতে জড়িত মন্ত্রীরা। গত সরকার এই সিন্ডিকেট নিয়ে একেবারে নিষ্ঠুর ভূমিকা পালন করেছে। তারও কিছু নজির তুলে ধরা হয়েছে, যাতে আমাদের শিক্ষা হতে পারে। অনিক বার্মার 2023 সালের 10 অক্টোবরে সিন্ডিকেটের কাছে সরকার কেন অসহায় শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে দেখানো হয় একটি চাঞ্চল্যকর তথ্য। সেখানে উল্লেখ করা হয় আলুর সিন্ডিকেট মানুষের টাকা শুষে নিয়েছে, কিছুই করতে পারেনি। শিরোনামের একটি প্রতিবেদনের কথা, যেখানে তৎকালীন প্রভাবশালী কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের কথা তুলে ধরা হয়। তিনি বলেছিলেন, সিন্ডিকেট করে আলু কোল্ড স্টোরেজগুলো সাধারণ মানুষের টাকা শুষে নিয়েছে। আমরা অসহায় হয়ে দেখছি, কিছুই করতে পারিনি। আমরা বেশি চাপ দিলে তারা বাজার থেকে আলু তুলে নেয়। কৃষিমন্ত্রী আরো বলেন, আলুতে আমরা স্বয়ংসম্পূর্ণ, আলুতে আমাদের ঘাটতি নেই। গত বছর আলুতে কৃষক দাম পায়নি, তাই এবছর তারা বেশি আলু চাষ করেনি। সেই সুযোগে এবছর সিন্ডিকেট করে একটা অবস্থা সৃষ্টি করেছে। সিন্ডিকেটের কারণেই আমাদের মাঝে মধ্যে বিব্রতকর অবস্থায় পড়তে হয়। অসহায়ত্ব ঠিক কোন পর্যায়ে বুঝতে পেরেছেন? এছাড়াও কৃষিমন্ত্রী টিপু মুন্সি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সিন্ডিকেট নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে জাতীয় সংসদে বিরোধী দলের নেতাদের কঠোর সমালোচনা ও ক্ষোভের মুখে পড়ে বলেছিলেন, আমাদের লক্ষ্য রাখা উচিত, আমরা জেলে বললাম, জরিমানা করলাম, সেটা হয়তো করা সম্ভব, কিন্তু তাতে হঠাৎ করে যে ক্রাইসিসটা তৈরি হবে সেটা সইতে আমাদের খুবই কষ্ট হবে। এজন্য আমরা আলোচনার মাধ্যমে বিষয়টিকে নিয়মের মধ্যে থেকে চেষ্টা করি। স্বাভাবিক দৃষ্টিতে এখানে অসহায়ত্ব ফুটে উঠেছে। তবে মজার বিষয় কি জানেন? তিনি তার আরেকটি সাক্ষাৎকারে বলেছিলেন, বাজারে সিন্ডিকেট আছে, সিন্ডিকেট ভাঙবো এ ধরনের কোনো কথা তো আমি বলিনি। তাহলে তিনি মূল দায়িত্বে নাকি পাবেন, এ নিয়ে এক প্রশ্ন ওঠে, এবং সেই প্রশ্ন যে মোটেও অহেতুক না তা উপলব্ধ হয় তার উত্তরের ধারা।
বিবিসি বাংলা 2023 সালের 31 আগস্টের প্রতিবেদনে তুলে ধরা হয় সেই বিষয়টি, যেখানে তুলে ধরা হয় কামাল আহমেদ মজুমদার এক দৈনিক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে মন্ত্রিসভার সদস্য আমলাদের কঠোর সমালোচনা করে বলেছেন, মন্ত্রীদের ভিতরে সিন্ডিকেট আছে এবং শেয়ার কেলেঙ্কারিতে জড়িত মন্ত্রী। এই কাহিনীর গভীরতা এত বেশি যে তা আশ করতে পেরে খুদ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক MH শফিকুজ্জামান বলেছেন, শুধুমাত্র কয়েকটি বাজার নজরদারি ও জেল জরিমানা করে এই সিন্ডিকেটের দৌরাত্ম্য থামানো অসম্ভব। কেননা এই যে মন্ত্রীদের সিন্ডিকেট, তা গঠিত হওয়ার আরেকটি কারণ কি জানেন? এই মন্ত্রীদের অনেক বড় একটা অংশ সো কল্ড বা অসাধু ব্যবসায়ী। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB এর পরিসংখ্যান অনুযায়ী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ নেওয়ার সংসদ সদস্যদের 182 জন ওই পেশায় ব্যবসায়ী, মোট সংসদ সদস্যদের যা 62 ভাগ। অথচ স্বাধীনতার পর জাতীয় সংসদে জনপ্রতিনিধিদের মধ্যে শুধুমাত্র 17.5 ভাগ ব্যবসায়ী ছিল। আর সরকারের এসব দুর্বলতাকে লক্ষ্য করে অভিযোগ করেন গোলাম মোয়াজ্জেম। তবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং প্রতিযোগিতা কমিশন তাদের সেই ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করছেন না বলে অভিযোগ করেন তিনি। তার মতে বিদ্যমান এই দুই সংস্থা তাদের সীমিত ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করছেন না। অনেক সময় তারা যেন তেনভাবে একটা প্রতিবেদন জমা দিয়ে তদন্ত চলছে বলে দীর্ঘসূত্রিতার ঝালে ফেলছে। সিন্ডিকেটের দৌরাত্ম্য থেকে বাঁচতে অর্থনীতিবিদ ও বাজার বিশ্লেষক খন্দকার গোলাম মোয়াজ্জেম সবচেয়ে বেশি জোর দিয়েছেন বাংলাদেশের মানদাতার আমলের বাজার কাঠামো পরিবর্তনের উপর। কিন্তু পরিবর্তন করে কি আনবো, তার উত্তর উঠে আসে এক প্রতিবেদনে। বাংলাদেশে বর্তমানে যে বাজার চালু আছে তা হলো ইনফরমাল। বিবিসি বাংলার তুলনা অনুসারে ফরমাল বাজার নিয়ে আসা এখানে একটা ভালো সমাধান হতে পারে। তার ছোট একটি চিত্র তুলে ধরেন তারা। সেখানে তারা তুলে ধরেন, সাধারণত ফরমাল বাজার সিস্টেমে পণ্য উৎপাদন থেকে শুরু করে ভোক্তার হাত পর্যন্ত পৌঁছাতে যত এজেন্ট কাজ করে তাদের সবাই নিবন্ধিত থাকেন বা প্রত্যেকের আলাদা আলাদা বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার থাকে। অনিবন্ধিত কেউ এই বাজারে লেনদেন করতে পারে না। সাথে সরকারের নজরদারি সংস্থা বাজারের প্রতিটি পর্যায়ে লেনদেনের তথ্য খতিয়ে দেখতে পারে। কে কি পরিমাণ পণ্য মজুদ রাখছে, কে কি পরিমাণ পণ্য আমদানি করছে বা বিক্রি করছে, কি দামে বিক্রি করছে, সব তথ্য সরকারের কাছে থাকে। আপনাদের কি মনে হয় হতে পারে সমাধান? সাম্প্রতিককালে সরকার সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছে। দেশের এই ক্রান্তি লগ্নে প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যেখানে আকাশচুম্বী, সেখানে মহার্ঘ ভাতা কিভাবে দেশের সমাধান হতে পারে? যেখানে বাংলাদেশের মোট জনসংখ্যার 1% নিচে সরকারি চাকরি করছে বা করে, তবে কি দেশের বাকি 99% মানুষ না খেয়ে মরবে? এবার দর্শকদের কাছে প্রশ্ন থাকবে, দ্রব্যমূল্যের দাম কমানো উচিত নাকি ভাতা দেওয়া উচিত? উত্তর সকলে কমেন্টে লিখুন। সরকারের কাছে একটি অনুরোধ থাকবে, আমাদের মহার্ঘ ভাতার প্রয়োজন নেই। সাধারণ মানুষের কথা চিন্তা করুন আর নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমান, তবে দেশে আবার শান্তি বিরাজ করবে বলে মনে হয়। ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।